মাস শেষ হওয়ার অনেক আগেই আন্টি সম্মানীটা হাতে দিয়ে বললেন, আগামীকাল থেকে আর পড়াতে এসো না, আজকে পড়িয়ে যাও, রায়ানের জন্য নতুন টিচার রাখবো। বলেই আন্টি নাস্তা টেবিলে রেখে চলে গেলেন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সম্প্রতি আমার বাবা মারা গেছেন। ইটপাথরের এই বদমেজাজি শহরে আমার আপন বলতে কেউ নেই। আধ্যাত্মিকভাবে বলতে গেলে বাবা আমাকে সৃষ্টিকর্তার হাতেই তুলে দিয়ে গেছেন। আমার প্রতিটি শিরায় উপশিরায় সৃষ্টিকর্তার রহমতের বর্ষণ অঝরে ঝরছে। সৃষ্টিকর্তার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। বাস্তবিক অর্থে আমি সম্পূর্ণ একা। বাবাকে অনুভব করি প্রতিটি মুহূর্তে, কিন্তু পথ চলার সঙ্গী হিসেবে তাকে পাই না। আমার চলার পথে তার সাহস জোগানোর খামতি আছে। আমার জীবন যুদ্ধের মাঠে তার মতো বিশ্বস্ত বীরের অভাব আছে। আমার স্বপ্নকে বাস্তবায়ন করার নিমিত্তে তিনি পেছন থেকে এখন কলকাঠিও নাড়ছেন না। কাজেই বাবার সাথে আমার মান অভিমানের পর্ব চলছে। আমার মৃত্যুর আগে পর্যন্ত এই অভিমান আমার মনকে ক্ষতবিক্ষত করবে। মানুষ মরণশীল, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তবে মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নেই। তাই বলে এত অসময়ে আল্লাহ আমাকে এতিম করবেন? মৃত্যুর পরে মনে হচ্ছে আমি বাবার মেয়ে নই, বাবাই আমার সন্তান। আমি সন্তানহারা এক অভাগী মা। কলেজের হল থেকেও আমাকে বের করে দেওয়া হয়েছে। মূলত আমি বের হয়ে গেছি। সিট বাতিলের জন্য কক্ষ পরিদর্শকের নিকট আবেদন করেছিলাম। আমাকে সিট বরাদ্দ দেওয়া হয়েছিল সিনিয়র আপুদের সাথে। আমি যেহেতু টিউশনি করে নিজের ও পরিবারের খরচ জোগাই, সেহেতু আমাকে দৈনন্দিন রুটিন মেনে চলতে হতো। পরিবার থেকেই শালীনতা বজায় রেখে চলার শিক্ষা পেয়েছি, যা আমার রুমমেটরা মানতে নারাজ। চকবাজার, নিউ মার্কেট, ফার্মগেট সহ শহরের বিভিন্ন এলাকায় আপুরা প্রতিনিয়ত শপিং, ঘোরাঘুরি বা স্থানীয় ক্লাসমেটদের সাথে মিট আপে যেতেন। আমাকে তারা ইনভাইট করলেও বিনয়ের সাথে না করে দিতাম। আমার টিউশনি থাকতো বা প্রয়োজনীয় অর্থ থাকতো না। আমাকে তারা চলাফেরায় স্মার্ট হতে বলতেন। আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলাটা আমার কাছে শোভনীয় ছিল না। আমার সাধ্য তো ছিলই না। তারা আমাকে র্যাগিং করত, যা আমার কাছে অসহনীয় ছিল। আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। স্থানীয়ভাবে এই টিউশন অভিভাবকের সহযোগিতায় আমি এই নরক যন্ত্রণা থেকে রক্ষা পাই। তাদের সুপারিশেই আমার সিট বাতিলের প্রক্রিয়া অতি দ্রুত সম্পন্ন হয়। আজ তারাই কিনা আমার টিউশনিটা না করে দিচ্ছেন। কলেজ থেকে কাছে হওয়ায় টিউশনিটা আমার জন্য আশীর্বাদ ছিল। অধিকাংশ সময় আন্টি লাঞ্চ না করে যেতে দিতেন না। তাছাড়া কলেজ থেকে কাছেই চলতি মাস থেকে সহপাঠীদের সাথে একটা ফ্ল্যাটে উঠেছি। নিজের কলেজ কার্ড, বাবার মৃত্যু সনদপত্র ফ্ল্যাটের ম্যানেজারকে যাচাই বাছাইয়ের জন্য জমা দিয়েছি। টিউশনিটা না থাকলে ফ্ল্যাটে থাকাটা আমার জন্য দুরূহ হয়ে পড়বে। আমার কলেজটা চলে যাচ্ছে। বাবার মৃত্যুতে যেভাবে চিৎকার করে কেঁদেছিলাম, সেভাবেই কাঁদতে ইচ্ছে করছে। এত ভালো টিউশনি সহসা পাওয়া যায় না। আমাকে হয়তোবা করুণা করেই তারা এত সম্মানই দিচ্ছেন। আন্টির প্রতি আমার তীব্র শ্রদ্ধাবোধ ও সীমাহীন বিশ্বাস ছিল। নিশ্চয়ই আমি কোনো ভুল করেছি, নাহলে তিনি হঠাৎ করে কেন টিউশনিটা না করে দিবেন? আমি তার সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে চুপ করে রইলাম। দিন দিন আমার প্রতি যে সৃষ্টিকর্তা বিরক্ত হচ্ছেন, তা ভেবে নিজেকে ধিক্কার দিলাম। পড়ানো শেষে বাসা থেকে বের হচ্ছি। রায়ান হাত দুটো ধরে চিৎকার করে কেঁদে উঠে বলল, তুমি অনেক পচা, আমাকে কেন পড়াবে না? নতুন টিচারের কাছে আমি পড়বো না। আমি আম্মুকে বকে দেব। তুমি না পড়ালে ঠিকভাবে পড়বো না। আম্মুর কোনো কথাই শুনবো না। নতুন টিচারকে পিস্তল দিয়ে গুলি করব। পিস্তল বলতে খেলনা পিস্তল। রায়ানের কথায় আমি কর্ণপাত করলাম না। মনের গহীনে কান্নাদের চাপা দিলাম। নয়তো আন্টি ভাবেন রায়ানের দ্বারা আমি আন্টিকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছি। জোর করে রায়ানের হাত ছাড়িয়ে নিলাম। আমার দম বন্ধ হয়ে আসছে। দ্রুত এখান থেকে বের হতে না পারলে রায়ানের সাথে আমাকেও কাঁদতে হবে। আমি দ্রুত ড্রয়িং রুম থেকে পা বাড়ালাম। রাজন, শোনো। পেছন থেকে আন্টির কণ্ঠস্বর শুনে দাঁড়ালাম। আন্টি খামে করে সম্মানই দেন। আমি কখনোই গুণে দেখি না। রায়ানকে পড়িয়ে যখন বাসার উদ্দেশ্যে রওনা দিই, আন্টি প্রতিবারই এভাবে পিছন থেকে ডাক দিয়ে বলে দেন, খামে সম্মানীর অতিরিক্ত 500 টাকা আছে,
তুমি কিছু কিনে খেও। বাসায় যে আবার ভেবে বসো না আমি ভুলে তোমাকে 500 টাকা বেশি দিয়েছি। আমার 7 বছরের রায়ানকে তুমি যেভাবে পড়াচ্ছ কখনোই তোমার ঋণ শোধ হবার নয়। রায়ানের আব্বু ইতালি থেকে আসলে তোমাকে আমি খুশি করব। কিন্তু আন্টি আমাকে এসবের কিছুই বললেন না, বরং আমার হাতে কিছু পেপারস ধরিয়ে দিয়ে বললেন, এই কাগজপত্রগুলো নিশ্চয়ই তোমার। রেহানা মঞ্জিলের 4র্থ তলায় এ মাস থেকে উঠেছ। ম্যানেজার যাচাই বাছাই করে এগুলো আমার কাছে জমা দিয়ে গেছেন। সবার কাগজ চেক করতে যে তোমারটাও চোখে পড়েছে। হ্যাঁ আন্টি, রেহানা মঞ্জিল নামে 6তলা বিল্ডিংটা আমার শাশুড়ির নামে, আর এটা আমার শ্বশুরের নামে। তোমার থাকার সীমাবদ্ধতার কথা আমাকে বলতে পারতে, তাই অভিমান করে টিউশনি আসতে বারণ করেছি। হ্যাঁ, কলেজ থেকে সিট বাতিল করেছ, কিন্তু তোমার যে এই শহরে কেউ নাই সেটা আমরা জানতাম না। তোমার কলেজের শ্রেণী শিক্ষক রায়ানের বাবার বন্ধু, তার থেকে রায়ানের আব্বু গতকাল রাতে তোমার খোঁজ খবর নিয়েছেন। তুমি এখন থেকে রায়ানের সাথে আমাদের বাসায় থাকবে, যতদিন খুশি ততদিন, না হলে তুমি কালকে থেকে পড়াতে এসো না। আর রেহানা মঞ্জিলেও তোমাকে থাকতে দেওয়া হবে না। বলেই তিনি আমাকে বুকে জড়িয়ে নিলেন। চোখের জলে আমি ভিজে গেছি। আন্টি মায়ের মমতায় আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। দু চোখ থেকে হঠাৎ বৃষ্টির ফোয়ারা যেন থামছেই না। শেষ হলো আজকের গল্প হঠাৎ বৃষ্টি। কলমে তাহিয়া রাজবিন মাম্মি।